তাহলে আমরা কথা বলছিলাম হাইব্রিড কাঠামো নিয়ে। এই কাঠামোতে কি থাকবে? একাধিক কাঠামোর অপশন গুলো থাকবে, অর্থাৎ এই পাবা, অনেক সময় তিনটা পাবা। তাহলে এই কাঠামোটা যেহেতু এখানে অনেক ধরনের সুবিধা পাওয়া যায়, তাহলে ওয়েবসাইটের সৌন্দর্যটা বেশি বৃদ্ধি পায়। মানে ওয়েবসাইটে অনেক অপশন থাকবে। যদি বলা হয় যে ওয়েবসাইট সুন্দর করার জন্য কোন কাঠামোটা বেশি উপযোগী, তখন আমরা বলবো হচ্ছে মিক্সড বা হাইব্রিড কাঠামোটা বেশি উপযোগী। তাহলে ওয়েবসাইট যদি তুমি সৌন্দর্য বাড়াতে চাও, বেশি অপশন রাখতে চাও, ঠিক আছে, বেশি বেশি ইন্টারেক্টিভ করতে চাও, মানুষকে যদি বেশি ব্যবহার করাতে চাও, হাইব্রিড কাঠামোটা ইউজ করতে হবে। তো এটা করলে কি হবে, তুমি সবগুলো কাঠামোর সুবিধাগুলো এখানে অ্যাপ্লাই করতে পারবা। ঠিক আছে। তাহলে বর্তমান সময় বড় বড় যে মাল্টিন্যাশনাল কোম্পানি যে ওয়েবসাইট গুলো, বড় বড় প্রতিষ্ঠানের যে ওয়েবসাইট গুলো, আমরা যেসব সোশ্যাল ওয়েবসাইট গুলো দেখি, ফেসবুক থেকে শুরু করে অন্যান্য যে ওয়েবসাইট গুলো, সেগুলোতে হচ্ছে তোমার ম্যাক্সিমাম ক্ষেত্রে হাইব্রিড কাঠামো বা কম্বিনেশন কাঠামোটা ব্যবহার করা হয়। ঠিক আছে। তাহলে এই পেজের মধ্যে, এই কাঠামোগুলোর মধ্যে কি থাকে, সব দিক থেকে লিঙ্ক করা থাকে। তাহলে তোমার হচ্ছে সব সব দিক থেকে তুমি কি করতে পারবা, সব দিক থেকে তুমি হচ্ছে ভিজিট করতে পারবা। যেহেতু সব দিক থেকে লিঙ্ক করা থাকে, তাই তুমি এইটা সব দিক থেকে ভিজিট করতে পারবা। ওকে। আচ্ছা, এখন হচ্ছে আমরা এই এই চারটা কাঠামো নিয়ে একটু প্রশ্ন নেই সবার কাছ থেকে। প্রশ্ন নিব, বা যদি কারো সমস্যা থাকে বুঝতে অথবা প্রয়োজন আমি আবার একটু সামারি দিব। তো তোমরা একটু একটু বলতে পারো কার কি প্রশ্ন আছে এটার মধ্যে। স্যার শেষেরটা আমি শুনতে পারিনি, মানে একটু দেরিতে জয়েন করছিলাম। আমিও হ্যাঁ, স্যার প্রিয়াঙ্কা আমিও আছে, তো না দুইজন আছে, ঠিক আছে। তোমাদেরকে আমি খেয়াল করে আমি ক্লাস নিচ্ছিলাম তখন খেয়াল করে নাই তোমাদের জয়েন রিকোয়েস্ট। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, বলবো না। আর বাকিদের যদি কোনো সমস্যা থাকে, আগের গুলোতে বুঝতে অসুবিধা থাকে, তাহলে বলতে পারো। স্যার হাইব্রিড স্ট্রাকচারে কি মানে লিনিয়ার, মানে সবগুলি স্ট্রাকচারের কম্বিনেশন, কিন্তু সবগুলি কি করা যাবে? মানে হচ্ছে হ্যাঁ, সাব সবগুলো। পেজ থেকে একটা সাব পেজে যাওয়া যাবে, আবার হোম পেজে ব্যাক না করে? মানে ওখানে হচ্ছে তোমার যেভাবে দরকার হবে সেভাবে কাস্টমাইজ করে তৈরি করবা। যদি তুমি যে কোনো দুইটা কাঠামো ইউজ করো তাহলে হাইব্রিড হইতে পারে, আবার তুমি তিনটা কাঠামো ইউজ করলে সেটাও হাইব্রিড হইতে পারে। মানে তোমার যে অপশনটা যেখানে অ্যাপ্লাই করা দরকার হবে সেখানে তুমি অ্যাপ্লাই করবা। হয়তো তুমি এরকম করলা যে হোম পেজের মধ্যে সবগুলো পেজে মেনু দেওয়া আছে, মানে সবগুলো পেজের মেনু দেওয়া আছে, শুধু মেনুর অপশনটা দেওয়া আছে, তার মানে হোম পেজে তুমি অ্যাপ্লাই করলা ট্রি কাঠামো। আবার মেনু থেকে যখন অন্য একটা পেজে যাবে তখন ওখানে গিয়ে তুমি আবার হচ্ছে অ্যাপ্লাই করলা নেটওয়ার্ক কাঠামো, অর্থাৎ সবগুলো পেজ থেকে সবগুলো পেজ যেন ভিজিট করা যায়। তো তুমি চাইলে দুইটা অ্যাপ্লাই করতে পারো, চাইলে তিনটা অ্যাপ্লাই করতে পারো, চাইলে তুমি সব পেজে সব অপশন অ্যাপ্লাই করতে পারো। তো সব অ্যাপ্লাই করতে গেলে জটিল হয়ে যায়। এই জন্য যখন যেখানে যতটুকু দরকার হবে ততটুকু অ্যাপ্লাই করা হবে। ঠিক আছে। তোমরা আজকের পর থেকে যখন যে কোনো ওয়েবসাইট ভিজিট করবা, তখন এটা খেয়াল করবা যে আমি এখানে কোন অপশনটা অ্যাপ্লাই করতেছি। আমি কি একটা পেজের পর আরেকটা পেজ ভিজিট করে যাচ্ছি, নাকি আমি প্রথম পেজ থেকে লাভ দিয়ে 3 নম্বর পেজে চলে গেলাম। মানে এই কাঠামোগুলো খেয়াল করবা, তাহলে দেখবা যে তোমাদের ভালো লাগবে, তোমরা বুঝতে পারবা যে এই ওয়েবসাইটে কি ধরনের কাঠামো ইউজ করা হয়েছে। আচ্ছা, আর কারো প্রশ্ন আছে? আচ্ছা, আমি একটু হাইব্রিডটা তাহলে আবার একটু বলে নেই। হাইব্রিডটা তাহলে কি দাঁড়ালো? হাইব্রিডটা হচ্ছে এখানে একাধিক ওয়েবসাইটের কাঠামোর অপশন গুলো থাকবে। তুমি চাইলে যে কোনো দুইটা বলা হয় যে ওয়েবসাইটের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য কোনটা বেশ ব্যবহার করা হয়, তখন আমরা বলবো হচ্ছে হাইব্রিড কাঠামোটা ব্যবহার করা হয়। তো বড় বড় প্রতিষ্ঠানের জন্য এটা ব্যবহার করা হয় যেসব প্রতিষ্ঠানের ওয়েবসাইট অনেক বড়। অর্থাৎ এখানে কি থাকবে, হাইব্রিড কাঠার মধ্যে তুমি অনেক দিক থেকে বিভিন্ন পেজের লিঙ্ক করা থাকবে, একটা পেজ থেকে তুমি অন্যান্য পেজে ইজিলি যেতে পারবা। আবার যে কোনো তথ্য তুমি ওয়েবসাইটে সহজে খুঁজে পাবা। আর যেহেতু এখানে লিঙ্ক স্পেসটাও কম লাগে, তো যেখানে তোমার দেখা যাবে যে স্পেস, মেমোরি স্পেস বেশি লাগছে, সেখানে হাইব্রিডের মধ্যে দেখবে যে কোন কাঠামোটা ইউজ করলে এখানে কি নেটওয়ার্ক কাঠামো ইউজ করলে কি সুবিধা পাওয়া যায়, তখন সেটা অ্যাপ্লাই করবে, তখন মেমোরি স্পেসটা কম লাগবে। অর্থাৎ যদি তুমি এক পেজ থেকে অন্য পেজে ডিরেক্ট চলে যেতে পারো, তার মানে একটা লিঙ্ক ব্যবহার করে মাত্র, তো লিঙ্ক ব্যবহার করলে কি হয়, মেমোরি স্পেসটা কম লাগে। তো যদি কোথাও মেমোরি স্পেস কমানোর দরকার হয়, তখন হচ্ছে হাইব্রিড কাঠামোটা ইউজ করা হয়। কারণ মেমোরি স্পেসটা আমরা হচ্ছে নেটওয়ার্ক কাঠামোতে দেখেছিলাম, সেখানে এক পেজের সাথে অন্যান্য পেজগুলো লিঙ্ক করা থাকে, সেজন্য কি হয়, সেজন্য মেমোরি স্পেসটা কম লাগে। তো যদি কোথাও তোমার মেমোরি স্পেস কমানোর দরকার হয়, তখন লিঙ্ক ব্যবহার করা হয়, অথবা এই হাইব্রিড কাঠামোটা ইউজ করা হয়। হাইব্রিডের ইউজ করার সময় দেখা হয় যে কোন কাঠামোটা এখানে অ্যাপ্লাই করলে
মেমরি কম লাগবে বা লিঙ্ক অ্যাপ্লাই করলে মেমরি কম লাগবে, তখন সেটা অ্যাপ্লাই করা হয়। অর্থাৎ যখন যে সুবিধা দরকার হবে সেটা তুমি হাইব্রিড নিতে পারবা, তুমি সেভাবে করে ওয়েবসাইটটা তৈরি করতে পারবা। তো এইটুক পর্যন্ত আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে আমাদের আমাদের অধ্যায়ের নাম কি ছিল? অধ্যায়ের নাম ছিল হচ্ছে তোমার ওয়েবসাইট ডিজাইন ও এইচটিএমএল পরিচিতি, এরকম কিছু একটা ছিল মনে হয়। ঠিক আছে, ওয়েব ডিজাইন পরিচিতি ও এইচটিএমএল। আচ্ছা, ওয়েব ডিজাইন পরিচিতি ও এইচটিএমএল। তো আমরা এতক্ষণ যা যা পড়লাম আজকে পর্যন্ত সেটা হচ্ছে ওয়েব ডিজাইন পরিচিতি, মানে একটা ওয়েবসাইটের সাথে সম্পর্কিত বিভিন্ন বিষয়, হ্যাঁ, এগুলো সম্পর্কে জানলাম। তো এরপরে আমাদের এখন যে ক্লাসটা যেদিকে যাবে সেটা হচ্ছে এইচটিএমএল। তো নেক্সট ক্লাস থেকে আমরা হচ্ছে প্র্যাকটিক্যাল পার্টটা শুরু করব। তোমাদের গ্রুপে একটা ভিডিও দিয়েছিলাম, তোমরা ওই ভিডিওটা অনেকে হয়তো রান করেছো, করে হচ্ছে ডাউনলোড করেছো, অ্যান্ড্রয়েডে ডাউনলোড করেছো। যারা করো নাই তারা দেখবে গ্রুপে একটা ছোট ভিডিও দেওয়া আছে 5 মিনিটের, ওটা দেখে মোবাইলে অ্যান্ড্রয়েডে ইনস্টল করবা। ইনস্টল করলে কি হবে, আমার সাথে নেক্সট ক্লাসে প্র্যাকটিস করতে পারবা। আমি যখন লিখবো তোমরা সাথে সাথে এইচটিএমএল এর কোড লিখতে পারবা, তাহলে তোমাদের এইচটিএমএল প্র্যাকটিস হয়ে যাবে। এইচটিএমএল কি আমরা শুরুর দিকে ক্লাসে বলেছিলাম যে এইচটিএমএল হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটাকে বলি আমরা এইচটিএমএল পুনরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো ওয়েবসাইট তৈরির এটা হচ্ছে একটা ভাষা, এটার মূল কাজ হচ্ছে ওয়েবসাইট তৈরি করা। তাহলে এইচটিএমএল এর মূল কাজটা হচ্ছে ওয়েবসাইট তৈরি করা। এখন এই এইচটিএমএল এর কি থাকবে এখানে, যদি আমরা দেখি সেখানে দেখা যাবে যে এইচটিএমএল বিভিন্ন অংশ আছে। তো এইচটিএমএল এর সবকিছু করার জন্য আমরা কি ব্যবহার করি, এইচটিএমএল ট্যাগ ব্যবহার করি। এইচটিএমএল এর সবকিছুর জন্য আমরা এইচটিএমএল ট্যাগ ব্যবহার করব। তো এইচটিএমএল যদি বলে যে এইচটিএমএল আমরা কেন অ্যাপ্লাই করব, এটা সুবিধাটা কি? কারণ ওয়েবসাইট তৈরি করার জন্য তো আরো অনেক ভাষা আছে। আমাদের বইয়ে যেহেতু এইচটিএমএল দেওয়া আছে তার মানে এইচটিএমএল এর কিছু সুবিধা আছে। এখন যদি বলে এইচটিএমএল আমরা কেন ব্যবহার করি, এটা সুবিধাটা কি, তখন আমরা এইচটিএমএল সুবিধাগুলো লিখবো। ঠিক আছে, তো এখানে স্লাইডটা সবাই এটা স্ক্রিনশট দিতে পারো বা লিখে নিতে পারো। আমি একটু ব্যাখ্যা করি এইচটিএমএল এর সুবিধাগুলো কি কি। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এইচটিএমএল শেখা অনেক সহজ। তুমি দেখবা যে আগামী ক্লাসে একটা বা দুইটা ক্লাসে তুমি এইচটিএমএল শিখে ফেলছো। মানে অন্যান্য যে ভাষা আছে প্রোগ্রামিং ভাষা বা কোডিং গুলো অনেক কঠিন থাকে, তো সেই তুলনায় এইচটিএমএল ভাষাটা শেখা অনেক সহজ, সাজানো অনেক সহজ। ফরম্যাটিং করা, সাজানো, শেখা, এটা অ্যাপ্লাই করা খুবই সহজ। আর আরেকটা বিষয় হচ্ছে তুমি এইচটিএমএল এর সাহায্যে যে ফাইলটা তৈরি করবা, ঠিক আছে, এইচটিএমএল এর সাহায্যে একটা ফাইল তৈরি করলা, একটা ওয়েব পেজ তৈরি করা মানে একটা ফাইল তৈরি হলো। ওই ফাইলটা কি হয়, খুব হালকা হয়। হালকা বলতে এখানে মেমরি কম নেই, ফলে কি হয় এটা তাড়াতাড়ি যে কোনো ব্রাউজার এটা সমর্থন করে, আবার হচ্ছে তাড়াতাড়ি লোড হয়। অর্থাৎ তুমি এইচটিএমএল এর সাহায্যে তৈরি করা কোনো ওয়েবসাইট যখন তুমি ভিজিট করবা তখন দেখবে ওয়েবসাইটের পেজগুলো তাড়াতাড়ি লোড হয়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি তুমি অ্যাক্সেস করতে পারছো। ওকে। আর আরেকটা হচ্ছে কি, এটা সব ধরনের ব্রাউজারে এটা সমর্থন করে, অর্থাৎ সব ধরনের ব্রাউজারটা সাপোর্ট করবে। আবার হচ্ছে এইচটিএমএলটাকে সহজে তুমি মেইনটেইন করতে পারবা, অর্থাৎ যদি যদি তোমার হচ্ছে কোডিং এ কোথাও ভুল হয় সেটা ভুলটা সহজে খুঁজে পাবা। ঠিক আছে, পরবর্তীতে আপডেট করার সময় খুব সহজ, আবার এটা সংরক্ষণ করা সহজ। এক কথা হচ্ছে এইচটিএমএল এর যে ভাষাটা বা এইচটিএমএল এর যে কোডিং সিস্টেমটা, সেখানে তুমি যে কোনো তথ্যকে আপডেট করতে পারবা খুব ইজিলি, কালেকশন করতে পারবা খুব ইজিলি। ফিউচারের জন্য তোমার রক্ষণাবেক্ষণ করা, মেনটেন করা সব কাজই তুমি খুব ইজিলি করতে পারবা। আর এটা ব্যবহারকারীর জন্য খুবই সুবিধা দেয়, তাই এটা হচ্ছে আপডেট করার সুবিধা। এটার সাথে যে ফাইল তৈরি করা হবে সেটাও সহজে ব্যবহার করা যায়, এই জন্য এটা হচ্ছে ইউজার ফ্রেন্ডলি, মানে হচ্ছে মানুষ খুব ইজিলি এটা ব্যবহার করতে পারে। আর হচ্ছে এটার জন্য কি হয়, স্পেস কম লাগে, অর্থাৎ আমি আগে এটা বলেছি, স্পেস কম লাগে বিধায় এটা সাশ্রয়ী। মানে তুমি একটা ওয়েব পেজ তৈরি করলা একটা, তারপর হচ্ছে এই পেজগুলো অনেকগুলো ওয়েব পেজ তৈরি করার পর তুমি একটা ওয়েবসাইট তৈরি করলা। তো ওয়েবসাইট তৈরি করার জন্য এটা তৈরি করার পর কি করতে হবে, এটাকে কোথাও সংরক্ষণ করতে হবে, রাখতে হবে, সার্ভারে রাখতে হবে। আমরা পড়েছিলাম যে ওয়েবসাইটকে যখন আমরা সার্ভারে রাখি সেটাকে বলা হয় হোস্টিং। তাহলে যে হোস্টিং যে করবা, হোস্টিং করলে কি দরকার, মেমোরি দরকার হবে। মেমোরি হচ্ছে কেমন দরকার হবে, তোমার ওয়েবসাইট যতটুকু ভারী ঠিক ততটুকু তোমাকে মেমোরি নিতে হবে। যদি ওয়েবসাইট কম ভারী হয় তোমাকে কম খরচ করতে হবে, বছর বছর কম টাকা দিতে হবে। তো এইচটিএমএল এর সাহায্যে যে ওয়েবসাইটটা তৈরি করা হয় সেটা হচ্ছে এটাতে কম স্পেস লাগে বিধায় এটা সাশ্রয়ী, অর্থাৎ এখানে হোস্টিং করার সময় কম টাকা লাগে। এইচটিএমএল এর সাহায্যে যেসব ফাইল তুমি তৈরি করবা, যেসব ওয়েব পেজ তৈরি করবা, সেটা কি হবে, সেটা হচ্ছে মূল্য সাশ্রয়ী হবে, স্পেস কম নেবে, তাই এটা হচ্ছে আহ মানে হোস্টিং করতে এটাতে কম টাকা লাগবে। এই জন্য হচ্ছে আমরা এইচটিএমএল টা শিখবো, এইচটিএমএল টা ব্যবহার করব।
আরেকটা বিষয় হচ্ছে আমি বলেছিলাম গত ক্লাসে যে এইচটিএমএলটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করার জন্য ব্যবহার করা হয়। স্ট্যাটিক ওয়েবসাইটটা কি ছিল? স্ট্যাটিক ওয়েবসাইটটা হচ্ছে যেসব ওয়েবসাইটের কন্টেন্ট গুলো হচ্ছে রেগুলার চেঞ্জ করতে হয় না, অর্থাৎ একবার তুমি চেঞ্জ করে রেখে দিছো, এটা অনেকদিন ইউজ করা যাবে। পরবর্তীতে যদি চেঞ্জ করা দরকার হয় তখন আমরা চেঞ্জ করি। অর্থাৎ রেগুলার যদি কন্টেন্ট চেঞ্জ না করি তখন আমরা স্ট্যাটিক কাঠামো ইউজ করি। স্ট্যাটিক কাঠামোগুলো খুব তাড়াতাড়ি লোড হয়, জায়গা কম লাগে। ঠিক আছে, ছোটখাটো ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা স্ট্যাটিক ব্যবহার করি, গত ক্লাসে পড়েছিলাম। তো স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করার জন্য আমরা হচ্ছে এইচটিএমএলটা বেশি ব্যবহার করি। ওকে, তো এটা হচ্ছে আমরা এইচটিএমএল চলে আসলাম আজকে। তো এইচটিএমএল আমরা যা যা পড়বো এই সবকিছুর মধ্যে ট্যাগ থাকবে। ট্যাগ দিয়ে হচ্ছে আমরা এইচটিএমএল লিখবো। এইচটিএমএল যখন আমরা কোডিং করবো তখন সবকিছু ট্যাগের সাহায্যে করব। ট্যাগ গুলো লিখা হয় কিভাবে দেখো। এইচটিএমএল এর ট্যাগ গুলো হচ্ছে এরকম। আমরা একটা আজকে জাস্ট একটা বেসিক ধারণা রাখি, পরের ক্লাসে আমরা এগুলো প্র্যাকটিক্যালি শিখবো। ট্যাগ গুলো এরকম থাকে, মনে করো একটা ট্যাগ তুমি শুরু করবা। তো ট্যাগটা শুরু হবে এইভাবে দেখো। মনে করো তুমি একটা প্যারাগ্রাফ লিখবা, তো প্যারাগ্রাফের জন্য তোমাকে লিখতে হবে পি ট্যাগ। পি ট্যাগ আবার শেষ করার সময় তোমাকে আবার পি দিতে হবে। তাহলে এখানে যে আমি একটা পি ট্যাগ লিখলাম, মানে মাঝখানে ধরো কিছু একটা আছে, তো এই পি ট্যাগের এই অংশটাকে বলা হয় ওপেনিং ট্যাগ। অর্থাৎ যেখানে শুরু করেছি এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, আর যেখানে শেষ করেছি এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। তাহলে ট্যাগের মধ্যে কি থাকবে? একটা অংশ থাকবে ওপেনিং অংশ, যেটাকে বলি আমরা ওপেনিং ট্যাগ। আরেকটা থাকবে হচ্ছে ক্লোজিং অংশ, আরেকটাকে বলবো আমরা ক্লোজিং অংশ, যে বা হচ্ছে ক্লোজিং ট্যাগ। তাহলে এখানে পি থেকে শুরু হয়েছে, পি তে এসে শেষ হয়েছে। তো আমরা হচ্ছে যখন শুরু করি তখন কি দেয় না, স্ল্যাশ দেই না, আর শেষ করার জন্য যখন ক্লোজিং করি তখন হচ্ছে একটা স্ল্যাশ দেই। তাহলে ওপেনিং আর শেষ, তাহলে ওপেনিং অংশ আর ক্লোজিং অংশ মিলে হচ্ছে একটা ট্যাগ হবে। তাহলে এখান থেকে শুরু করে এইটুকু পর্যন্ত হচ্ছে একটা ট্যাগ। একটা ট্যাগের দুইটা অংশ, একটা হচ্ছে ওপেনিং অংশ, একটা হচ্ছে ক্লোজিং অংশ। আর ওপেনিং আর ক্লোজিং এর মাঝখানে একটা অংশ থাকবে। ওপেনিং আর ক্লোজিং এর মাঝখানে একটা অংশ থাকবে। তো ধরো এখানে আমি একটা উদাহরণ দিলাম পরের স্লাইডে। এখানে পি হচ্ছে একটা ওপেনিং ট্যাগ, আবার পি হচ্ছে একটা ক্লোজিং ট্যাগ। মাঝখানে আমি কিছু একটা লিখেছি, মনে করো আমি লিখলাম একটা প্যারাগ্রাফের নাম টি স্টল বাই রেনি ডে। হ্যাঁ, একটা প্যারাগ্রাফের আমি কন্টেন্ট লিখলাম। তো পি এর মাঝখানে তুমি যাই লিখবা না কেন সেটাকে বলা হয় কন্টেন্ট। অর্থাৎ ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগের মাঝখানে যাই থাকবে সেটা হচ্ছে কন্টেন্ট। এগুলো কিন্তু লিখতে হবে, এগুলো কিন্তু এমসিকিউ তে আসবে। ওপেনিং ট্যাগ আর হচ্ছে ক্লোজিং ট্যাগের মাঝখানে যা থাকবে সেটাকে বলা হয় ওয়েবসাইটে মানে ট্যাগের কন্টেন্ট। যদি বলা হয় পরীক্ষায় কন্টেন্ট কাকে বলে, তাহলে তুমি বলবা ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে যে অংশটা থাকবে সেই অংশটাকে বলা হবে কন্টেন্ট। এই কন্টেন্টে মূলত আমরা তথ্য অ্যাড করি। আমরা বিভিন্ন তথ্য যখন লিখি তখন সেটা আমরা লিখি হচ্ছে কন্টেন্টের ভিতরে। তাহলে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে যে অংশটা থাকবে সেটাকে বলা হবে ওয়েবসাইটের কন্টেন্ট। আর এই ওপেনিং ট্যাগ থেকে শেষ পর্যন্ত যে অংশটা, একটা একটা পূর্ণাঙ্গ ট্যাগ, এটাকে আমরা বলি এলিমেন্ট। মানে আমরা এখানে শুরু করেছি পি থেকে, এইচটিএমএল এর এলিমেন্ট। শুরু থেকে শেষ পর্যন্ত অংশটাকে বলি আমরা এইচটিএমএল এর এলিমেন্ট। তাহলে এইটুকু পর্যন্ত যে অংশটা এটাকে বলবো আমরা আবার এলিমেন্ট। তাহলে একটা ট্যাগের কি কি অংশ থাকবে? ওপেনিং থাকবে, ক্লোজিং থাকবে, আর মাঝখানে থাকবে কন্টেন্ট। আর সবটা ট্যাগের শুরু থেকে শেষ পর্যন্ত যে অংশটা আমরা পড়বো। আলাদা করে তোমাদের লিস্ট আমি দিব না, লিস্ট আছে। হ্যাঁ, তো আমি তোমাদের ওই লিস্টটা দিচ্ছি না, জাস্ট তোমরা হচ্ছে কোন ট্যাগের কি কাজ আমরা পড়ার সময় শিখে ফেলবো, তাহলে তোমাদের ঝামেলা কম হবে। তো দেখো এখানে ট্যাগের মধ্যে আরো বিভিন্ন অংশ থাকতে পারে। এই অংশের নামগুলো জেনে রাখো, এগুলো আমি নেক্সট ক্লাস আবার করে ভালো করে। এইচ ওয়ান একটা ট্যাগের নাম, আবার এইচ ওয়ানটাকে আমরা ক্লোজ করেছি। তাহলে এই অংশটা হচ্ছে ওপেনিং, এটা হচ্ছে ওপেনিং। এখান থেকে এটুকু পর্যন্ত দেখো যেখানে ট্যাগের চিহ্নটা আছে এটুকু হচ্ছে ওপেনিং। ওপেনিং আর লাস্ট অংশটা হচ্ছে ক্লোজিং, আর মাঝখানে এটা হচ্ছে কি তার কন্টেন্ট। ওকে, কন্টেন্ট। এখন অনেক সময় ওপেনিং ট্যাগের ভিতরে পিরিয়ড, আবার খেয়াল করো,
ওপেনিং ট্যাগের ভিতরে যদি বাড়তি কোনো বৈশিষ্ট্য থাকে তখন সেটাকে বলা হয় অ্যাট্রিবিউট। অনেক সময় একটা অ্যাট্রিবিউট থাকতে পারে, আবার অনেক সময় একাধিকও থাকতে পারে, দুইটা থাকতে পারে, তিনটা থাকতে পারে। অ্যাট্রিবিউট আমরা ইউজ করি হচ্ছে ট্যাগের বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য। যদি ট্যাগের কোনো বৈশিষ্ট্য অ্যাপ্লাই করার দরকার হয় বা ইউজ করার দরকার হয় তখন আমরা ট্যাগের মধ্যে অ্যাট্রিবিউট ইউজ করি। অ্যাট্রিবিউট একাধিক হইতে পারে, একটাও হইতে পারে। তুমি চাইলে একটা ইউজ করতে পারো, চাইলে দুইটা ইউজ করতে পারো। যদি কোনো বৈশিষ্ট্য অ্যাপ্লাই করা দরকার হয় তখন সেটা আমরা অ্যাট্রিবিউটের সাহায্যে প্রকাশ করব। অ্যাট্রিবিউটের দুইটা অংশ। তো অ্যাট্রিবিউটটাকে লেখা হয় এভাবে, একটা নাম দিয়ে ইকুয়াল দেওয়া হয়, তারপরে ইনভার্টেড কমা দিয়ে অ্যাট্রিবিউটের ভ্যালুটা লেখা হয়। তো ইকুয়ালের যে আগের অংশটা এটাকে বলা হয় অ্যাট্রিবিউট নেম, আর ইকুয়ালের যে পরের অংশটা এটাকে বলা হয় অ্যাট্রিবিউট ভ্যালু। তাহলে অ্যাট্রিবিউটে কয়টা অংশ? দুইটা অংশ। ইকুয়ালের আগের অংশটাকে বলা হয় অ্যাট্রিবিউট নেম, আর পরের অংশটাকে বলা হয় অ্যাট্রিবিউট ভ্যালু। তো অ্যাট্রিবিউটের দরকারটা কি? এটা দিয়ে আমরা হচ্ছে কোনো একটা ট্যাগের বৈশিষ্ট্য প্রকাশ করব। অর্থাৎ যদি কোনো কিছুর বৈশিষ্ট্য আমরা লিখতে চাই তখন আমরা অ্যাট্রিবিউট দিয়ে লিখবো। অ্যাট্রিবিউট একটা ইউজ করা যাবে, একাধিক ইউজ করা যাবে। অ্যাট্রিবিউটের অংশ হচ্ছে দুইটা। অ্যাট্রিবিউটের ইকুয়ালের আগের অংশটাকে বলি আমরা অ্যাট্রিবিউট নেম, আর ইকুয়ালের পরের অংশটাকে বলি আমরা অ্যাট্রিবিউট ভ্যালু। তোমরা এই ভিডিওর যে দ্বিতীয় অংশটা, আজকে ক্লাসের দ্বিতীয় অংশটা অবশ্যই আবার দেখবা, তাহলে তোমার এই অংশগুলো ক্লিয়ার হবে। পরের ক্লাসে পড়ানোর সময় তোমার বুঝতে হবে, ঠিক আছে? তাহলে আমরা আজকে এখানেই রাখবো, আর সামনে আগাবো না, কারণ সামনে আগালে আমরা শেষ করতে পারবো না। পরের ক্লাসে আমরা হচ্ছে নতুন করে এই অংশটা আবার শুরু করব, ট্যাগ নিয়ে আবার শুরু করব। বলো। স্যার অ্যাট্রিবিউট ভ্যালুটা একটু বলেন না। আচ্ছা, অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউট ভ্যালুটা এর মধ্যে দুইটা অংশ থাকবে, একটা হচ্ছে নেম, একটা হচ্ছে ভ্যালু। তাহলে ইকুয়ালের আগের অংশটাকে বলি আমরা অ্যাট্রিবিউট নেম, আর ইকুয়ালের পরের অংশটাকে বলি আমরা অ্যাট্রিবিউট ভ্যালু। অ্যাট্রিবিউট ভ্যালুটা ইনভার্টেড কমার ভিতরে থাকবে। অ্যাট্রিবিউটের কাজটা কি? কোন একটা ট্যাগের বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য আমরা হচ্ছে অ্যাট্রিবিউটটা ব্যবহার করি। এটা আমি পরের ক্লাসে আবার পড়াবো, তাই চিন্তা করার কিছু নাই। এটা আমি প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করে দেখাবো যে এখানে বৈশিষ্ট্য অ্যাপ্লাই করলে কি হয়, না করলে কি হয়। ঠিক আছে? স্যার একটা কথা ছিল। বলো, কার কি প্রশ্ন আছে? স্যার ক্লাসটা করার পরে আমরা কি বোর্ডের বইটা আগে পড়বো নাকি রাইটারের বইটা, মানে এক্সট্রা যে বইটা? আচ্ছা, তাহলে তোমরা এই অংশটা আবার একটু দেখে নিবা যেন তোমার হচ্ছে পরের ক্লাসে বুঝতে সুবিধা হয়। অবশ্যই তোমরা যেটা করবা সেটা হচ্ছে তোমাদের মোবাইলে সফটওয়্যারটা ডাউনলোড করে রাখবা। আর যাদের হচ্ছে ল্যাপটপ আছে, কম্পিউটার আছে, যারা ল্যাপটপে ক্লাস করো বা কম্পিউটারে আমার সাথে প্র্যাকটিস করবা, তাদের কিছু ডাউনলোড করতে হবে না। ল্যাপটপে বা কম্পিউটারে নোটপ্যাড আছে, আমরা নোটপ্যাড দিয়ে লিখতে পারবো। এই জন্য আলাদা করে কোনো সফটওয়্যার ডাউনলোড করতে হবে না ল্যাপটপে। আর মোবাইলের জন্য অ্যান্ড্রয়েডে ডাউনলোড করতে হবে। অ্যান্ড্রয়েডে ডাউনলোড করে কিভাবে মানে এটা ইউজ করতে হয় সেটা হচ্ছে তোমাদের এই গ্রুপে আমি একটা ভিডিও দিয়েছি, যারা পাও নাই তারা একটু পিছনে গেলে ভিডিওটা দেখতে পাচ্ছে। আমি দেখি পাই কিনা, আমি পেলে তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, হ্যাঁ পেয়েছি। আচ্ছা, আমি ভিডিওটা পেয়েছি গ্রুপে, আমি তোমাদেরকে আবার এটা দিয়ে দিচ্ছি। তো তোমরা একটু বলবা কি, তোমাদেরকে আমি ইয়েটা কি দিয়েছিলাম যে আইপিভি কত অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম কিনা, IPv4 আর IPv6 এর পার্থক্য কার কি মনে আছে? এই অ্যাসাইনমেন্টে দিয়েছিলাম কিনা, মেবি দিনে হ্যাঁ আমি, স্যার, তাই না? স্যার দেওয়া হয়েছে তো, ওই যে আইপি অ্যাড্রেসের। প্রিয়াঙ্কা শুনতে পাচ্ছ? আমি কি IPv4 আর IPv6 এর পার্থক্য দিয়েছিলাম লিখতে? স্যার আপনি কি শুনতে পাচ্ছেন না আমার কথা? স্যার না। পার্থক্য খুঁজে পাইনি। আপনি দুইটা শীট দিয়েছিলেন না? আচ্ছা, না মানে আমি কি তোমাদের অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম পার্থক্য? হ্যাঁ ওই যে স্যার দিয়েছিলেন। স্যার তোমাদের বলি, অ্যাসাইনমেন্ট কি ছিল? একটা ছিল স্ট্যাটিক আর ডাইনামিক ওয়েবসাইটের পার্থক্য, তাই না? একটা জি ছিল স্যার। স্ট্যাটিক আর ডাইনামিক, আর একটা অ্যাসাইনমেন্ট ছিল 10টা সার্চ ইঞ্জিন আর হচ্ছে 10টা ওয়েব ব্রাউজার। এই দুইটা অ্যাসাইনমেন্ট তোমাদের দিয়েছি। আমি মনে হয় স্যার IPv4। আরেকটা আছে IPv4 আর IPv6 দিয়েছিলেন। ও আচ্ছা জি আচ্ছা, স্যার। ঠিক আছে, তাহলে তাহলে চলবে, আর কিছু লাগবে না। তাহলে তোমাদের আজকে স্যার অ্যাসাইনমেন্ট শীট কি থাকলো, দুইটা দিয়েছিলেন? শীট 2টা দিয়েছি। স্যার আবার একটু দিবেন, মানে আমি খুঁজে পাইনি, ওই যে অনেক উপরে হয়। আচ্ছা, মাত্রই আমি গ্রুপে ইয়ে করেছি, দেখো মাত্রই গ্রুপে আর মেসেজ করেছি।